তৃণমূল 50-এর নিচে নামবে। 50 কি, তখন তৃণমূলের দাঁড়ানোর লোক পাওয়া যাবে না, আমি আজকে বলে দিচ্ছি। আমার আবেগ বলছে 356 ধারা এখানে প্রয়োগ করে এই সরকারটাকে বার করে দেওয়া উচিত ক্ষমতা থেকে। অনেক বাঙালির মতো আমারও এটা প্রশ্ন যে ডেড বডি পুড়িয়ে ফেলার যে চক্রান্তের দিকটা, কনস্পিরেসি অ্যাঙ্গেলটাকে তুমি ঠিক মতো এক্সপ্লোর এখনো করোনি কেন? যদি করে থাকো বার করো। এই দিকটা কিন্তু তদন্ত করার দরকার আছে বলে আমি মনে করি। অভিজিৎ বাবু একটা কথা বলেছেন, আমলাতন্ত্রের ভূমিকার কথা বলেছেন, এটা যেরকম সত্যি, আমি এটা আবার একমত। কেন্দ্রীয় সরকারকে আরেকটু প্রোঅ্যাক্টিভ ভূমিকা যদি পালন করে এবং যে কি বলবো তদন্ত হচ্ছে, তদন্তগুলো একটা লজিক্যাল কনক্লুশনের দিকে যায়। কেউ অন্যায় করলে তাকে যদি ঘাড় ধরে জেলে ঢোকানো হয়, এই রাজ্যে যে অপরাধগুলো করেছে যারা, তার মাথাগুলো এবং মাথা লেজা মুড়ো সবকটাকেই যদি জেলে ঢোকানো সম্ভব হয়, আমি মনে করি মানুষের কাছে একটা সদর্থক বার্তা যাবে। পুলিশ প্রশাসনকে এই সরকারের কন্ট্রোলের বাইরে যদি বার করে আনা যায়, তার চেয়ে ভালো কিচ্ছু হয় না। এবং তারপর ভোট হলে আমি বিশ্বাস করি এই তৃণমূল সরকার থাকবে না, মানে এদের নাম নিশান থাকবে না, তারপর দলটাই উঠে যাবে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে 355-কে খুব গুরুত্বপূর্ণ ধারা বলে মনে করি না। 355 ধারা দিয়ে পশ্চিমবঙ্গের এই ভয়ঙ্কর সরকারটাকে জব্দ করা যাবে না। একে জব্দ করতে গেলে 356 চাই। অভিজিৎ বাবু ভারতীয় জনতা পার্টির একজন এমপি, আমি সেই দলের মুখপাত্র, কিন্তু আমার সঙ্গে সেইভাবে কখনো অভিজিৎ বাবুর ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ হয়নি, তত সময়ও হয় না। আমি আমার কাজে ব্যস্ত থাকি, উনি ওনার কাজে ব্যস্ত থাকেন। এখন বিজেপির একজন এমপি যখন একটা বিষয়ে কথা বলে, নিশ্চয়ই কেউ আমাকে সেটা নিয়ে প্রশ্ন করতে পারে, তোমাদের সে এখতিয়ারের মধ্যে পড়ে, এবং তার উত্তর দেওয়াটাও নিশ্চয়ই আমার কোথাও একটা দায় থেকে যায়, কারণ আমি দলের মুখপাত্র। সুতরাং প্রশ্ন আসবেই, আমাকে তার উত্তর দিতে হবে। মূল কথা সেটা হচ্ছে অভিজিৎ বাবু এর পরেও কিন্তু তোমাদের চ্যানেলে, এই তোমাদের ইউটিউব চ্যানেলে আরেকটি সাক্ষাৎকার দিয়েছেন, লেটেস্ট সাক্ষাৎকার যেটা, সেখানে কিন্তু এই যে সেটিং এর যে কনসেপ্টটা, সে কনসেপ্টটাকে তিনি কিন্তু নিজেই বলেছেন না, এই সেটিং আছে বলে আমি অন্তত মনে করি না। উনি বলেছেন কিন্তু সেখানে তিনি কেন্দ্রের যে রাজনৈতিক ব্যবস্থার কাঠামোটার কথা বলেছেন, সেখানে সরকারি আমলাদের কথা বলেছেন, কর্মচারীদের নিজেদের কিছু কিছু জায়গা আছে যারা অনেক ডিসিশনকে প্রভাবিত করে, সেগুলো বলেছেন। ন্যাচারালি যখন অভিজিৎ বাবু তার নিজের কথার ব্যাখ্যা একটা দিয়েছেন, তাতে আলাদা কোনো ব্যাখ্যা চাপানোর ইচ্ছে অন্তত আমার নেই। সুতরাং তার ব্যাখ্যা, তিনি যখন বলেছেন তার ব্যাখ্যাটাই অ্যাকসেপ্ট করা উচিত। আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক কিছু কথা মনে করি, যেরকম আমি সেটিং থিওরিটাকে অস্বীকার করি, আমি সেটিং মানি না। আমি মনে করি না যে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো সেটিং আছে। এই সেটিং ভাবনাটাকে প্রথম কিন্তু বাজারে আনে সেই দলটার নাম হচ্ছে সিপিএম, এবং তার সঙ্গে ওই যে রকের বাংলায় পোঁ ধরা বলে, এই পোঁ ধরেছে কিন্তু কংগ্রেস। এখন দুটো দলের অবস্থাটা কি? পশ্চিমবাংলায় দুটো দল হচ্ছে শূন্য দল, শূন্য, একেবারে কিচ্ছু নেই। সিপিএম একেবারে শূন্য, ওই আইএসএফ কে দিয়ে, সিদ্দিকিকে দিয়ে একটা মুখ রক্ষা করেছিল যে তাদের সঙ্গে জোট সঙ্গী হয়ে জিতেছিল। সিদ্দিকির সঙ্গে কি সম্পর্ক আছে আমি বলতে পারবো না এই মুহূর্তে, সম্পর্কটা কেমন, কিন্তু সিপিএম একটা শূন্যের দল, ভোটও 4-5%, 6%, 6-এর নিচে, 5-5.5%। আর কংগ্রেস একজনকে জিতিয়েছিল, তাকেও রাখতে পারেনি, চলে গেছে। ফলে এই দুটোই শূন্য দল, অথচ দুটো দলেরই ভূমিকা পালন করার খুব ইচ্ছে। ন্যাচারালি তারা তো চাইবে সব বিষয়গুলোকে ঘেটে দিতে। হোয়াট ইজ দ্য রিয়ালিটি? বাস্তবটা কি? বাস্তব হচ্ছে ওরাই সবচেয়ে বেশি সেটিং করছে। তো আচ্ছা, ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূলের কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, মোর্চা হয়েছে না তো? জাতীয় পর্যায়ে মোর্চা তো ওরা বানিয়েছে। ইন্ডি কারা বানিয়েছে? ইন্ডি অ্যালায়েন্স কারা বানিয়েছে? সেখানে সিপিএম আছে, একসঙ্গে তৃণমূলের নেতা, সিপিএম এর নেতা বসে একসঙ্গে কফি খেতে দেখা যায় না? কংগ্রেসের নেতাদের সঙ্গে, বিশেষত গান্ধী পরিবারের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্পর্কের কথা আমাকে বলে দিতে হবে। সেটিং তো ওরা করে। আসলে নিজেদের এই সেটিংটাকে ঢাকার জন্য বামপন্থীরা তো একেবারে মানে কি বলবো, গোয়েবলসের ঠাকুরদা, যা পারে প্রচার করে, আর কিছু মিডিয়া তাদের সাহায্য করে। এখানে বিশেষত এই লেফট লিবারেল মিডিয়ার একটা অংশ তো রয়েছে পশ্চিমবাংলায়, তারা সাপোর্ট করে ওদের, তাদের মতামত দেখায়। দেখো, অধিকাংশ পশ্চিমবাংলার মিডিয়া আজকাল সিপিএম কে ডাকে না, কিন্তু একটা দুটো লেফট লিবারেল মিডিয়াকে প্রত্যেক দিন ডাকে। ওদের মুখগুলোকে রেখে দেয়, ভাসিয়ে রাখে, বুয়েন্ট অবস্থায় রাখে, কারণ ওরা চায় সিপিএম থাকুক। ফলে লেফট লিবারেল মিডিয়া
বা লেফট লিবারেল কিছু গোষ্ঠী, তারাই এটাকে রটিয়েছে, কিন্তু সবচেয়ে বেশি আন্ডারস্ট্যান্ডিং ওরা করে। আমি একটা উদাহরণ দিই। এবার এই লোকসভা নির্বাচনে দমদম বিধানসভা কেন্দ্রে বিজেপির সঙ্গে তৃণমূলের জয় পরাজয়ের ব্যবধান নিয়ার অ্যাবাউট 70,000, 70,000। সেখানে সিপিএম করলো কি, সুজন চক্রবর্তীকে দক্ষিণ 24 পরগনা থেকে নিয়ে এলো, নিয়ে সেখানে দাঁড় করালো, এবং সুজন চক্রবর্তী 2.5 লাখ ভোট কাটলেন। এই ভোটটা যদি উনি না কাটতেন, এই আসনটা তো বিজেপি জিতত। গত বিধানসভা নির্বাচনে আমি নিজে দমদমে দাঁড়িয়েছিলাম, 26,000-এর মতো ভোটের ব্যবধান ছিল। সেখানে সিপিএম ভোট কেটেছিল আমার যতদূর এই মুহূর্তে মনে পড়ছে 32,000। তা আমি যদি এইটা বলি যে তোমরা তো ভোট কেটে আমাদের হারাচ্ছ, অথচ এর আগে দেখো, মানে ইতিহাসের চাকা কিরকম সাংঘাতিক, যে কাউকে ক্ষমা করে না, ঘুরতেই থাকে। এর আগে সিপিএম বলতো না আমাদের যে বিজেপি হচ্ছে ভোট কাটুয়া পার্টি, এখন এই সিপিএম কংগ্রেস দুটোই তো ভোট কাটুয়া পার্টি। ওরা এই যে ভোট কাটুয়া পার্টি, সেখান থেকে নিজেদের আইডেন্টিটিকে লুকোতেই ওরা সেটিং এর কনসেপ্ট বলে, সেটিং এর থিওরিটাকে পপুলারাইজ করার চেষ্টা করে। আমি সেটিং মানি না, কিন্তু আবার এটাও আমি মনে করি একটা জিনিস, এটা আমার একদম ব্যক্তিগত মত, দলের একজন সদস্য হিসেবে একটা দলের কথা মানতেই হবে, কিন্তু আমি নিজে মনে করি পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার চূড়ান্ত বিপর্যয় ঘটে গেছে। এরকম একটা ভয়ঙ্কর শক্তি কখনো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেনি। সিপিএম তার শেষের দিকে এই রূপ ধারণ করেছিল, কিন্তু সিপিএম এর সঙ্গে একটা পার্থক্য আছে, সিপিএম একটা চক্ষু লজ্জা টাইপের ছিল, এদের সেটাও নেই। একটা ভয়ঙ্কর শক্তি পশ্চিমবাংলাকে গ্রাস করে ফেলেছে, এবং এরা সমস্ত কি বলবো সাংবিধানিক কাঠামোগুলোকে ধ্বংস করে দিচ্ছে, এরা মানুষের জীবন জীবিকা তছনছ করে দিচ্ছে। আজকেই শুনলাম একজন ডাক্তার, উনি ডাক্তারি ছেড়ে দিয়েছিলেন, কি নাম যেন ভদ্রলোকের নাম কি, মুর্শিদাবাদে করতেন, হাওড়ার মানুষ, ইয়ের সময়ে আরজি করের সময় মুখ খুলেছিলেন, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না। হ্যাঁ, আক্তার আলী সাসপেন্ড করা হয়েছে, জানো কি? হি হ্যাজ বিন সাসপেন্ডেড। তিনি পদত্যাগ করেছিলেন, পদত্যাগপত্র গ্রহণ না করে সাসপেন্ড করা হয়েছে। এই দলটা এত ডেঞ্জারাস একটা দল, অসম্ভব। এরা কি বলবো মানুষের ওপর আক্রমণ করে, মানুষের ওপর শোধ নেয়, সামান্যতম কেউ যদি এদের চ্যালেঞ্জ করে তাদের জীবনটাকে হেল বানিয়ে দেয়, যার লেটেস্ট উদাহরণ আক্তার আলী। তাহলে বুঝতে পারছো এই দলটা কিরকম ডেঞ্জারাস। তার বিরুদ্ধে লড়ছে বিজেপি। আমি মনে করি পশ্চিমবঙ্গে এই দলটাকে সত্যি কোনো না কোনোভাবে সরানোর দরকার। ইট মে বি আর্টিকেল 355, ইট মে বি আর্টিকেল 356, কিন্তু কি হবে না হবে সেটা আমি বলতে পারবো না, এটা আমার মত। আমি মনে করি এটা হলে ভালো হয়, কিন্তু আলটিমেট ডিসিশন তো কেন্দ্রীয় সরকার নেবে। কেন্দ্রীয় সরকার, সুপ্রিম কোর্টের রায়, আদালতের মনোভাব, কনস্টিটিউশন, প্লাস ভারতীয় জনতা পার্টির নিজস্ব যে ভাবনা, তার যে আদর্শ নীতি, সেগুলো নিয়েই তাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি শুধু চাইলেই তো হবে না, আমি চাইতেই পারি, যেরকম আমি নিজে তো মনে করি, আমি আমার মনের কথা বলছি, আমি মনে করি পশ্চিমবঙ্গে এই সরকারটাকে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসন অবিলম্বে জারি করা উচিত, আমি মনে করি। কিন্তু সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার, এবং কেন্দ্রীয় সরকার চালায় ভারতীয় জনতা পার্টি এবং এনডিএর অন্যান্য শরিক। ফলে ভারতীয় জনতা পার্টির একজন মুখপাত্র হিসেবে এবং সেই দলের সদস্য হিসেবে, অ্যাক্টিভ মেম্বার হিসেবে আমাকে দলের নির্দেশ তো মানতেই হবে, দলের মত তো মানতেই হবে, কিচ্ছু করার নেই। ফলে এই যে আমার নিজস্ব ভাবনা আবার দলের ভাবনা, এই দুটোকে আমাকে কোথাও একটা সমঝোতা করতে হচ্ছে। ন্যাচারালি আমি মনে করি যে দেয়ার ইজ নো সেটিং অ্যাজ সাচ, সেটিং বলে কিছু নেই। আর এই রকম একটা ভয়ঙ্কর শক্তির সঙ্গে সেটিং করে বিজেপি কি এমন লাভ করবে, কি হবে এর সঙ্গে সেটিং করে? কোনো সেটিং নেই। কেন্দ্রের আমলাতন্ত্রের ভূমিকা, সেটা আমার চেয়ে একজন এমপি হিসেবে অভিজিৎবাবু নিশ্চয়ই বেশি জানেন, সুতরাং সে নিয়েও আমার কিছু বলার নেই। কিন্তু ব্যক্তি হিসেবে আমি মনে করি পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা একদম ভেঙে পড়েছে। এখানে সংবিধানের শাসন বলে কিচ্ছু নেই, নাথিং। এখানে একদম এই সরকারকে ফেলে দেওয়া আমি মনে করি অত্যন্ত যুক্তিযুক্ত, এবং আইনগতভাবে কোনো বাধা হবে বলে আমার অন্তত মনে হয় না। তবে আবার আমি কিন্তু একটা দিয়ে রাখছি, এটা চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নেবে, আমি তার উপরে কথা বলতে পারি না। এক্ষুনি একটি কথা বললেন যে সর্বোচ্চ সিদ্ধান্ত একদম নেবে কেন্দ্রীয় নেতৃত্ব। একটা প্রশ্ন করতেই হয়, আপনার মতো যারা, আপনি দীর্ঘদিনের একজন রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতিটাকে একদম নিজের ছাত্র জীবন থেকে দেখছেন, আমি একটা প্রশ্ন করবো যে কখনো
বিজেপির মুখপাত্র হিসেবে তো বটেই, এছাড়াও ব্যক্তি স্বাতন্ত্র্যতার জায়গা থেকে কখনো কি, যেটা অভিজিৎ গাঙ্গুলি একটা কথা বলেছেন যে কেন্দ্রীয় আমলাদের কথা উঠে এসছে, কিংবা সিবিআই অফিসারদের ভূমিকা নিয়ে কথা উঠে এসছে, সেই ব্যাপারগুলো কি বলবেন? সে ব্যাপারে কি আপনার মনে প্রশ্নের উদ্রেক হয়নি? না, ওটা কথা বলি, যেহেতু আমি কখনো সরকারের ভেতরে যাইনি, কখনো ন্যাচারালি আমলাদের যে কি ভূমিকা সেটা আমি বলতে পারবো না। আমলাতন্ত্র সম্পর্কে আমার ভূমিকা বেসিক্যালি থিওরিটিক্যাল। আমলাতন্ত্র কি? আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি, হিন্দিতে যাকে নকরশাহী বলে, তারা হচ্ছে সরকারের হাত, কান, পা ইত্যাদি ইত্যাদি, চোখ। সরকারের অনেক চোখ থাকে, কিন্তু এরা তার একটা। সরকারের হাত পা বলা যেতে পারে, আমরা হাত দিয়ে কাজ করি, পা দিয়ে হাঁটি। সরকার যে কাজটা করে এদের দিয়ে করে। এবং সরকারের তিনটে অঙ্গ থাকে, সে তুমি যদি পলিটিক্যাল সায়েন্স পড়ে থাকো দেখবে ইউজুয়ালি পড়ানো হয়। একটা আইন বিভাগ, যাকে পার্লামেন্ট বলি, আইন তৈরি করে, আইনটাকে রূপায়িত করে এক্সিকিউটিভ, এবং আইনকে বিচার বিবেচনা করে, এবং দেশে মানুষের মানবাধিকার রক্ষিত হচ্ছে কিনা ওটা থেকে জুডিশিয়ারি। এই এক্সিকিউটিভের দুটো অঙ্গ থাকে, একটা হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভ, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যরা, মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যরা, এরা পলিটিক্যাল এক্সিকিউটিভ। এরা নির্বাচিত হন, নির্বাচনের পরে আবার পুনর্নির্বাচিত হলে ক্ষমতায় আসেন, তা নইলে আসতে পারেন না। এটা পলিটিক্যাল এক্সিকিউটিভ। কিন্তু তার বাইরে রয়েছে পার্মানেন্ট এক্সিকিউটিভ। এই পার্মানেন্ট এক্সিকিউটিভ, যাকে আমরা আমলাতন্ত্র বলি, এই আমলাতন্ত্রই সরকারি কাজগুলোকে বাস্তবে রূপায়িত করে। এখন সরকার বহু ক্ষেত্রেই, যেহেতু সরকার আসে সরকার যায়, ফলে সরকারদের, যে কোনো সরকারকেই আমলাতন্ত্রের সঙ্গে একটু কথা বলে নিতে হয়, কারণ তাদের অগাধ অভিজ্ঞতা। বহু ক্ষেত্রে এই আমলারা এই সুবিধাটুকু নেন। তারা অনেক সময় সরকারকে কোনো কাজ করতে বাধা দেন, যে না এটা করবেন না, ক্ষতি হয়ে যাবে। হয়তো ঠিক দেন, আবার কখনো নিজের স্বার্থে দেন, দিতেই পারেন, কারণ আমলাদের নিজস্ব স্বার্থ রয়েছে। তারাও তো একটা ক্লাসে বিলং করেন। ধরা যাক পশ্চিমবঙ্গের কোনো আমলা বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কড়া ব্যবস্থা নিতে পারে মনে হচ্ছে, আরে তারা তো সব বন্ধু বান্ধব, তো একই জায়গায় তো পড়াশুনো করেছে সব, ও তো আইএস, ও তো আইএস, ও কেন্দ্রে কাজ করে, রাজ্যে কাজ করে। এমন হতে পারে, হয় কিনা আমি বলতে পারবো না, কিন্তু হওয়া স্বাভাবিক যে আমারই বন্ধু, একসঙ্গে ট্রেনিং নিয়েছি, একটু চেষ্টা করি বাঁচানোর। এমন যে হয় না তা তো নয়, এগুলো তো হতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিচ্ছু নয়। হ্যাঁ, বহু ক্ষেত্রেই যেটা হয়, আমলাতন্ত্রকে কি বলবো, ওভারকাম করতে হয় যে কোনো সরকারের কাজ। এখন কেন্দ্রীয় সরকার যদি পশ্চিমবঙ্গে কোনো ব্যবস্থা নিতে চায়, আমলাতন্ত্র হয়তো বাধা হয়ে দাঁড়াবে বলে আমার মনে হয়। বাধা হয়ে ওরা কিছু করতেও পারবে না। আমলাতন্ত্র কে? সরকার যা বলবে তাকে সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং অভিজিৎ বাবু একটা কথা বলেছেন, আমলাতন্ত্রের ভূমিকার কথা বলেছেন, এটা যেরকম সত্যি, আমিও মনে করি চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক বা পলিটিক্যাল এক্সিকিউটিভের। চূড়ান্ত সিদ্ধান্ত তারাই নেয়। আমলাতন্ত্রের কথা নাও শুনতে পারে, এত উড়িয়ে দিতে পারে, জানেন আপনি চুপ করে বসুন, আপনার কথা শুনবো না, আমি যা সিদ্ধান্ত নেবো আপনাকে ওটাই রূপায়িত করতে হবে। আমলাতন্ত্র শুনতে বাধ্য। আমলাতন্ত্র ন্যাচারালি আমলাতন্ত্রকে এত গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না। তবে হ্যাঁ, আমলাতন্ত্রের গুরুত্ব যা সেটা দিতে হবে, বেশি গুরুত্ব যেন না দেওয়া হয়। বিনোদা, অভিজিৎ বাবুকে নিয়ে আমার শেষ, আর অন্য প্রসঙ্গে আমি আসবো। অভিজিৎ বাবুকে নিয়েও দুটো প্রশ্ন। অভিজিৎ বাবু একটা কথা বলেছেন যে আমার বিজেপিতে যোগ দেওয়ার এবং তাদের হয়ে ভোটে দাঁড়ানো, আমার উদ্দেশ্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে সরিয়ে দেওয়ার, সব রকমের ব্যবস্থা করার। সেই উদ্দেশ্যের ধারে কাছে আজ অব্দি গিয়ে উঠতে পারেনি। তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের জন্য কিছু করেনি। না, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে, আমি আবার বলছি, আমি অভিজিৎ বাবুর কথার উপরে কোনো কথা বলবো না। উনি এমপি, প্রাক্তন বিচারপতি ছিলেন, এখন আমার দলের এমপি। ন্যাচারালি তাঁর কথাকে কাউন্টার করাটা আমি কিচ্ছু বলবো না। আমি কতগুলো কথা বলবো, সেটা হচ্ছে, আমি বিশ্বাস করি 2026 সালে এই সরকার চলে যাবে, এই পশ্চিমবঙ্গ সরকার থাকবে না। এরা কিন্তু সবসময় আতঙ্কে ভোগে, এরা ভয় পায়, এই বোধে ক্ষমতা থেকে চলে গেল, এই বোধে এরা ক্ষমতা থেকে চলে গেল। ন্যাচারালি এদের কাছে কিচ্ছু সামান্যতম চ্যালেঞ্জ হলে না, এরা উত্তেজিত হয়ে ওঠে। এসআইআর এর মতো অবস্থা গোটা ভারতবর্ষে তো এখন 12টা অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে, তার আগে বিহারে হয়ে গেছে। পশ্চিমবঙ্গে এত অভিযোগ উঠছে কেন? অভিযোগ উঠছে তার কারণ হচ্ছে এদের ভয় সব ধরা পড়ে যাবে না তো। কারণ এই ভোটার তালিকায় এদের জীবন কাঠি, এদের বাঁচার চাবিকাঠি ভোটার তালিকায়, সেটা সংশোধন করলে এরা শেষ হয়ে যাবে, এরা জানে। এই জন্যই তো লাফাচ্ছে এরা। আপনি যখন জীবন কাঠের কথা তকমা দিচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো বলছেন যে আপনাদেরকে 50-এ নামিয়ে আনবেন এসআইআর হওয়ার পর। আর সে দেখা যাবে, এসআইআর পরে কেউ যদি জনগণ 50-এ নামিয়ে আনে দেখা যাবে।
আচ্ছা নিজেরাই না 50-এ নেমে যায়। আমি তো এর আগেও বলেছিলাম, তোমাদের আবার বলছি, যে ঠিকঠাক যদি ভোটার তালিকা সংশোধন করা সম্ভব হয় এবং নিজের ভোট নিজে দেব করে ভোট হয়, আর যদি এমন হয় যে এই সরকারের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হলো বা এরা সরকারে আর রইল না, ভোট হয় তৃণমূল 50-এর নিচে নামবে। 50 কি, তখন তৃণমূলের দাঁড়ানোর লোক পাওয়া যাবে না, আমি আজকে বলে দিচ্ছি। আর এত বড় বড় কথা বেরিয়ে যাবে, দাঁড়ানোর লোক পাওয়া যাবে না। কারণ কি? বিজেপি এত মার খেয়েও বিজেপি রয়েছে, তার কারণ এটা একটা পলিটিক্যাল পার্টি। বিমল দা, আমি বলিনি হ্যাঁ। সিপিএম পশ্চিমবাংলায় শূন্য, এখনো 2-1000 লোকের ওরা মিছিল করে। আমি সিপিএমকে একদম পছন্দ করি না, এই পশ্চিমবাংলার যা যা সর্বনাশ ওদের জন্য হয়েছে, কিন্তু আমি পলিটিক্যাল পার্টি হিসেবে বলছি এখনো 2-500 লোকের ওরা মিছিল করে দেয় ওরা। এমনকি ওই কংগ্রেস মিছিলগুলো 2-4টে লোক থাকে, পশ্চিমবাংলা শূন্য তাও থাকে। এরা ক্ষমতার জন্য টিকে আছে, যেদিন ক্ষমতা থেকে চলে যাবে দলটা উঠে যাবে উইদিন 1 মান্থ। আমি আজকে বলে দিচ্ছি তোমাকে। বিমল দা, এই প্রশ্নটা তো করতেই হয় যে রাজ্য জুড়ে যখন একাধিক দুর্নীতি, যে দুর্নীতির কথা রাজ্যে একাধিক মানুষ পথে নেমেছেন, কিন্তু কোথাও গিয়ে বাস্তবের চিত্রটা তো অন্যরকম দেখা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাদ যে একদম যারা তরুণ প্রজন্ম, তাদের মধ্যে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, কি বলবো? না, গোটা ভারতে, গোটা পশ্চিমবঙ্গের সমস্ত তরুণ প্রজন্মের উচ্ছ্বাস আমি তো বিশ্বাস করি না। আমি দেখিনি কোথাও কারোর মধ্যে উচ্ছ্বাস। কিছু এই পশ্চিমবঙ্গে শাসক দলের লোক, ওরা উচ্ছ্বাস প্রকাশ করতেই পারে, তাতে কি যায় আসে? ওরা ওনার জন্মদিন পালন করুক, অন্য কারোর জন্মদিন পালন করুক, সে তাদের ব্যাপার, আমার সেখানে কি বলার আছে? গোটা পশ্চিমবঙ্গের সমস্ত যুবক উচ্ছ্বাসে ভেসে গেছে, আমি ওরকম ঘটনা দেখিনি। বরং অধিকাংশ মানুষ তো দেখা হলে বলে, দাদা কতদিন এদের অন্যায় আর সহ্য করতে হবে। তাদের মধ্যে যুবকও যথেষ্ট বেশি পরিমাণেই রয়েছে। তারা কাজ চায়, অধিকাংশ মানুষ তো বাইরে চলে যায় কাজ করতে, তারা কাজ চাইছে, পশ্চিমবাংলার আগেকার গ্লোরি সেটা ফিরিয়ে আনতে চাইছে, বলছে পশ্চিমবাংলাকে আপনারা আগের মতো ফিরিয়ে আনুন। সেদিনই একজনের সঙ্গে কথা হলো, তিনি আমার পার্টি করেন, তিনি উত্তরাখণ্ডের দেরাদুনে বাড়ি কিনে নিয়েছেন, তিনি বলছেন এই বাড়ি নিয়ে বিক্রি করে দেবো। কেন? পশ্চিমবাংলায় থাকা যায় না, আমার ছেলেও আসতে চায় না। যুবকদের কথা আমার কাছ থেকেও শোনো, তারা চায় না। পশ্চিমবাংলা বর্তমান সরকার যা বানিয়ে ফেলেছে, সিপিএম যা করে দিয়ে গিয়েছিল এবং তাকে পশ্চিমবাংলা বর্তমান সরকার যা করেছে, আমাদের দুর্ভাগ্য কি জানো? পশ্চিমবঙ্গ খুব দ্রুত বদলায় না, বদলানো চায়ও না। এটা একটা অদ্ভুত রাজনীতি পশ্চিমবঙ্গের। কংগ্রেস পশ্চিমবাংলায় 1947 থেকে 67, 72 থেকে 77 ছিল। সিপিএম 77 থেকে 2011, 34 বছর ছিল। এরাও প্রায় মিসম্যানেজমেন্টের চূড়ান্ত করেও এরা কিন্তু ক্ষমতায় এখনো প্রায় 15 বছর ক্ষমতায় রয়ে গেল। আমি আমি এবারে একটা প্রশ্নে আসবো, যে প্রশ্নটা বিরোধীরা সবসময় হাতিয়ার করেছেন। বিরোধীরা একটা কথা বলেছে যে বিজেপি মানেই বাংলা বিরোধী দল, যাদের বাংলার সাথে কোনো যোগ নেই। এবারে অভিজিৎ গাঙ্গুলি 2021 সালের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর একদম প্রচারে হিন্দি ভাষী নেতাদের ওপর জোর দেওয়া নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, যেখানে বিজেপির একাংশ এবার 2026 সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে হিন্দি বলয়ের নেতাদের নিয়ে একদম বিস্ফোরক মন্তব্য করছেন অভিজিৎ গাঙ্গুলি। তার বক্তব্য, এই হিন্দি বলয় থেকে এখানে নেতা এনে ভোট করানো যাবে না, কারণ পশ্চিমবঙ্গের মানুষের মন মেজাজ, তাদের অভিমান এবং এসব দিল্লিওয়ালা নেতারা বোঝেন না পশ্চিমবঙ্গ একটি একটি সম্পূর্ণ আলাদা জায়গা। বরং পশ্চিমবঙ্গের মানুষের যেটা উত্তর ভারতের সঙ্গে অন্তত মিলবে না, পশ্চিমবঙ্গের মানুষ যেটা দেখতে চায় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরিয়ে দাও, পুলিশকে কেন্দ্রীয় সরকারের আওতায় নিয়ে আসো, তারপর ভোট করো গণতান্ত্রিক ভাবে, সেই অবস্থায় ভোট হোক, তারপর যদি তৃণমূল আসবে। না, এই শেষ কথাগুলো আমি একমত একদম। সেটা হচ্ছে যে এই সরকারকে যদি ক্ষমতা থেকে সরানো যায়, তার চেয়ে ভালো কিচ্ছু হয় না। পুলিশ প্রশাসনকে এই সরকারের কন্ট্রোলের বাইরে যদি বার করে আনা যায়, তার চেয়ে ভালো কিচ্ছু হয় না। এবং তারপর ভোট হলে আমি বিশ্বাস করি এই তৃণমূল সরকার থাকবে না, মানে এদের নাম নিশান থাকবে না, তারপর দলটাই উঠে যাবে। এই কথাগুলোর সঙ্গে আমার কিন্তু খুব একটা ভিন্ন মত কিচ্ছু নেই। বাকিগুলো আমি ওনার কথার প্রেক্ষাপটে বলছি না, আবার আমি বলছি এগুলো তোমার প্রশ্নের উত্তরে বলছি। প্রথম কথা, ভারতীয় জনতা পার্টি একটা সর্বভারতীয় দল, কংগ্রেসও একটা সর্বভারতীয় দল, সিপিএমও সর্বভারতীয় দল ছিল, এখন আর নেই। এই দলগুলো বিভিন্ন রাজ্যের নেতৃত্ব তারা কিন্তু কেন্দ্রীয় স্তরে উঠে আসেন। যেরকম বিজেপি এখন যারা মুখ্য পরিচালনা করেন, তাদের একটা বড় অংশ পশ্চিম ভারতের, প্রধানমন্ত্রী নিজে গুজরাটের, স্বরাষ্ট্রমন্ত্রী গুজরাটের, আবার নির্মলা সীতারামন দক্ষিণ ভারতের মানুষ, আবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উত্তর ভারতের মানুষ, আমাদের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উড়িষ্যার মানুষ।
সুকান্ত মজুমদার শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষ, কিরণ রিজিজু উত্তর পূর্বাঞ্চলের মানুষ, এরকম বিভিন্ন জায়গা থেকে নিয়ে একটা দল তার মন্ত্রিসভা তৈরি করেছে। দলের নেতৃত্বের দিকে দেখো, প্রেসিডেন্ট তিনি উত্তর ভারতের মানুষ, আবার জেনারেল সেক্রেটারি যারা তারা বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসছেন, কর্ণাটক থেকে এসেছেন। বলে এমন একটা রাজনৈতিক দল, একটা কি বলবো, অল ইন্ডিয়া ক্যারেক্টার এই দলটা রয়েছে। শুধু হিন্দি বলয় কেন, হিন্দি বলয় নয়। আর সবচেয়ে বড় কথা, একটা সর্বভারতীয় দল যখন কোথাও নির্বাচনে লড়ে তখন তো সর্বভারতীয় নেতৃত্ব আসেন, তারা বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন, পরামর্শ দেন। এটা তো ঘটেই থাকে, এটা কংগ্রেসও হয়, এটা আমাদের দলেও হয়, এটা বিভিন্ন দলে হয়, এটা নতুন কোনো কথা নয়। তাই হিন্দি বলয়ের মানুষজন আসাটাকে আমি অন্তত ব্যক্তিগতভাবে আমি খুব খারাপ বলে কিচ্ছু মনে করি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে হিন্দি বলয়ে বিজেপিকে সাফল্য এনে দিয়েছে এই হিন্দি বলয়। উত্তরপ্রদেশ বিজেপিকে ক্ষমতায় এনেছে, বিহারে বিজেপি আবার ক্ষমতায় আসতে যাচ্ছে, উত্তরাখণ্ডে বিজেপি ক্ষমতায় রয়েছে, মধ্যপ্রদেশ, ওটাকে উত্তর ভারত না বলে ইউজুয়ালি মধ্য ভারত বলে, কিন্তু বেসিক্যালি উত্তর ভারতের মধ্যে পড়ে, সেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে, রাজস্থান ক্ষমতায় রয়েছে, পশ্চিম ভারতে গুজরাটে ক্ষমতায় রয়েছে, মহারাষ্ট্রে ক্ষমতায় রয়েছে। ফলে বিজেপি নেতৃত্ব, তাদেরও একটা সর্বভারতীয় চরিত্র রয়েছে, তারা আসবেন, মতামত দেবেন। আর ভারতের একটা অঙ্গরাজ্যের সঙ্গে অন্য একটি অঙ্গরাজ্যের মিল কোথায় নেই তো, আমি জানি তো, আমিও তো বলছি মিল নেই। বাংলার সঙ্গে উড়িষ্যার মিল আছে, নেই তো। তো সেই সর্বভারতীয় নেতৃত্ব উড়িষ্যায় গিয়ে সফল হলো কি করে? উড়িষ্যায় বিজেপি ক্ষমতায় এলো কি করে? সেখানেও তো সর্বভারতীয় নেতৃত্ব গিয়েও স্ট্র্যাটেজি ঠিক করেছে, আলোচনা করেছে। আর সর্বভারতীয় নেতৃত্ব একা লড়ে না, লড়ে বাংলার নেতৃত্ব, সর্বভারতীয় নেতৃত্ব ব্যাপারটা সুপারভাইজ করে। তো আমি মনে করি যে সর্বভারতীয় নেতৃত্বের দিকে দোষ দিয়ে লাভ নেই। তবে হ্যাঁ, আমি এটা আবার একমত যে কেন্দ্রীয় সরকারকে আরেকটু প্রোঅ্যাক্টিভ ভূমিকা যদি পালন করে, এবং যে কি বলবো তদন্ত হচ্ছে, তদন্তগুলো একটা লজিক্যাল কনক্লুশনের দিকে যায়। কেউ অন্যায় করলে তাকে যদি ঘাড় ধরে জেলে ঢোকানো হয়, এই রাজ্যে যে অপরাধগুলো করেছে যারা, তার মাথাগুলো এবং মাথা লেজা মুড়ো সবকটাকেই যদি জেলে ঢোকানো সম্ভব হয়, আমি মনে করি মানুষের কাছে একটা সদর্থক বার্তা যাবে এবং বিজেপির পক্ষেই তারা থাকবেন। মানুষ বিজেপির পক্ষেই রয়েছে। 2021-এ 40% মতো ভোট পেয়েছিল, মেরে ধরে তো শেষ করে দিয়েছিল দলটাকে, কত মানুষ মার্ডার হয়ে গিয়েছিল। তারপরেও ভারতীয় জনতা পার্টি কিন্তু কাছাকাছি ভোট পায়, ভোট তো কমে যায়নি, 40টা 39 হয়েছে, 40 তো আর 4 হয়ে যায়নি। ন্যাচারালি বিজেপি একটা স্ট্রং কি বলবো ফুটিং পশ্চিমবাংলায় রয়েছে, একেবারে। এবং আমাদেরই এই কাজটা করতে হবে। বিমল দা, আমি এবারে যে আপনাকে প্রশ্নটা করবো, প্রশ্নটা দুটো মুখ রয়েছে। একদিকে প্রশ্ন তুলছেন অভিজিৎ বাবু যে সিবিআইডি নিয়ে যে ইচ্ছা করে মাথা অব্দি পৌঁছানো যাচ্ছে না। আপনি একটু আগে একটা কথা বললেন, আপনিও কি তাই মনে করেন? আরেকটা কথা বলবো, বঙ্গে 355 ধারা জারি করা নিয়ে বঙ্গ বিজেপির যে মৌন অবস্থান, তাকে অভিজিৎ বাবুকেও যথেষ্ট আলোড়ন করছে বলে তিনি জানাচ্ছেন। আপনাকেও কি কোথাও কি আলোড়িত করছে বঙ্গে? না, ব্যাপারটা ওরকম নয়। প্রথম কথা, আমি তো নিজেই বললাম যে এই সরকার যেভাবে প্রশাসন, বিশেষত পুলিশ প্রশাসনটাকে নষ্ট করে দিয়েছে, তাতে সেই প্রশাসনের নিরপেক্ষতা বলে কিচ্ছু নেই। আর প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ না করে, তাহলে আমি মনে করি যে সেখানে হাজার চেষ্টা করেও কিছু করাটা খুব কঠিন। অসম্ভব হয় না পৃথিবীতে, কিছু অসম্ভব বলে কিছু নেই, কিন্তু কঠিন হয়। আরো বহু মানুষের হতে জীবন রক্ত চলে যেতে পারে। এটা এসআইআর নিয়ে এই দ্বন্দ্ব মঞ্চলে আমাদের বহু পার্টি কর্মী মার খেয়েছে, গতকালই মেরেছে, রোজ মারছে। ফলে প্রশাসনকে নিজের কন্ট্রোলে নিয়ে এনেছে এরা, আর দলটাতে চলে গেছে একদল দুষ্কৃতকারীর হাতে। ফলে বিরোধীরা মার খাচ্ছে। এখন বিজেপির ওপর বেশি হামলা হচ্ছে, সিপিএম একদম ওদের সঙ্গে মিলে যাচ্ছে, বিজেপি এলে বিজেপিকে মারছে। ফলে এই ঘটনা ঘটছে। তাই যদি এটা সম্ভব হয়, আমি আইনগতভাবে বলতে পারবো না, আইনের ব্যাপার রয়েছে যে, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে 355-কে খুব গুরুত্বপূর্ণ ধারা বলে মনে করি না। 355 ধারা দিয়ে পশ্চিমবঙ্গের এই ভয়ঙ্কর সরকারটাকে জব্দ করা যাবে না। একে জব্দ করতে গেলে 356 চাই, বার করে দেওয়া চাই, একদম যাকে বলে ঘাট কিক আউট করে দেওয়া চাই, একদম এতে কিক আউট করে দেওয়া চাই ক্ষমতা থেকে, একদম এই পশ্চিমবঙ্গের সরকারটাকে একদম 356 করে কিক আউট করা চাই। কিন্তু আবার আমি বলছি, ইট ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, নট অ্যাজ
মুখপাত্র অব ভারতীয় জনতা পার্টি, তার স্পোক্স পার্সন হিসেবে এটা আমার মত কিন্তু নয়, এটা আমার ব্যক্তিগত মত। আবার আমি কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছি, ইটস মাই পার্সোনাল ভিউ পয়েন্ট। কিন্তু সবার উপরে পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবং কেন্দ্রীয় সরকার যেটা বলবেন, বিজেপির কর্মী হিসেবে আমাকে সেটা মানতে হবে এবং তারা সংবিধান, দেশের আইন, ভারতীয় জনতা পার্টির নীতি, আদর্শ, দর্শন সেই অনুযায়ী কাজ করবেন। আমার মতো একজনের খালি আবেগ তো আর তাদের কাছে গুরুত্বপূর্ণ সবসময় হবে তাটা নাও হতে পারে। আমার আবেগ বলছে ৩৫৬ ধারা এখানে প্রয়োগ করে এই সরকারটাকে বার করে দেওয়া উচিত ক্ষমতা থেকে। বিমল দা, আমরা জানি যে বিজেপি সবসময় রেজিমেন্টেড পার্টি, এবং আমি এখানে একটা প্রশ্ন করব। অনেক সময় সিপিআইএম এর ক্ষেত্রে সাংবাদিকরা বিভিন্ন সময় তাদের বিভিন্ন নেতাদেরকে প্রশ্ন করেছেন। আমি নিজে একটা খুব উপমা তুলে নিয়ে আসবো। মানব মুখোপাধ্যায়কে যখন প্রশ্ন করা হয়েছিল, সুমন চট্টোপাধ্যায়কে সম্ভবত প্রশ্নটা করেছিলেন যে এই যে ডেমোক্রেটিক সেন্ট্রালিজম তাদের দলের মধ্যে একটা চর্চিত বিষয়, মুসলিমেও কিছু মানুষ কিছু সিদ্ধান্ত নিয়ে থাকেন, কেন্দ্রীয় নেতৃত্বের কথা বলছেন, কোথাও এখানেও দলের মধ্যে একটা ডেমোক্রেটিক সেন্ট্রালিজম তৈরি হচ্ছে কি? না, সিপিএম এ ডেমোক্রেটিক সেন্ট্রালিজম কথাটা ওরা বলতো, আসলে ওদের যেটা ছিল সেন্ট্রালাইজড অটোক্রেসি, ও ডেমোক্রেসি বলে কিছু নেই। সুতরাং ওই দলের কথাকে বিশ্বাস না করাই ভালো, ওটা সেন্ট্রালাইজড অটোক্রেসি চলে ওই দলে। বাট বিজেপি ইজ ডেফিনেটলি আ ডেমোক্রেটিক পার্টি। এই যে আমি বললাম আমি পশ্চিমবঙ্গে ৩৫৬র পক্ষে, তার জন্য দল আমার গলা কেটে দেবে না, তার জন্য দল আমাকে তাড়িয়ে দেবে না। আমি তো বলেই দিলাম যে এটা আমার ব্যক্তিগত মত, আমার দলের মতামত আমাকে মানতে হবে। এই মতামতগুলো কেন্দ্রের কাছে যায়, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যায়, তারা বিচার বিবেচনা করেন, তারপরে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেন, যেটা সংবিধান বা দলের নীতি আদর্শ পারমিট করে সেই অনুযায়ী তারা কাজ করে। কমিশন এর আগে ভোটার তালিকায় গন্ডগোল করার জন্য ৪-৫ অফিসারের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল, সাসপেন্ড করার কথা বলা হয়েছিল। তাদের মধ্যে কয়েকজনকে সাসপেন্ড করা হলো, কারো বিরুদ্ধে কোনো এফআইআর হয়নি। এফআইআর করার কথা ছিল রাজ্য সরকারের, বহু হুঙ্কার ছাড়লেও এফআইআর করা হলো না বলে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কিছু করেনি। কেন করেনি? আমি যতদূর জানি, আমি ভুল হতে পারি, এই সরকার প্রথমে বলেছিল এই ৪ জন যে সরকারি কর্মচারীকে সাসপেন্ড করা হবে না, কিন্তু তাদের সাসপেনশন হয়েছে, তারা সাসপেন্ডেড, এবং তাদের বিরুদ্ধে এফআইআর করে গ্রেপ্তারির যে ব্যাপারটা সেটা রাজ্য সরকার এখনো পর্যন্ত মানেনি। আমার ধারণা এটা ইমপ্লিমেন্ট করতে, আমি যতদূর শুনেছি, একটু খোঁজ নিয়ে দেখো, নির্বাচন কমিশন সম্ভবত আদালতে গেছে যে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিন, বা আমাদের বলুন, সরকারকে বলুন তাদের অ্যারেস্ট করতে। কারণ নির্বাচন কমিশন তো এছাড়া আর কিছু করতে পারে না, কারণ পশ্চিমবঙ্গ সরকার আইন সংবিধান কিছু মানে না, ফলে এদের বিরুদ্ধে কিছু করতে গেলে কোর্টে যেতে হবে। আমার ধারণা, আমি যতদূর আমার মনে পড়ছে, নির্বাচন কমিশন কিন্তু এই ব্যাপারে আদালতে গেছে। তবে হ্যাঁ, কতগুলো ব্যাপারে আমার কিন্তু ইডি বা সিবিআই সম্পর্কে আমারও বক্তব্য আছে, যে ইডি বা সিবিআই, ধরা যাক এই যে ভয়েস টেস্ট হলো কালীঘাটের কাকু, তারপর কি হলো আমরা জানি না কেউ। আচ্ছা, আরজি করে যে অভয়ার মৃত্যুটা ঘটলো, তদন্ত হলো, এটা ঠিক যে সেই তদন্তে খুব দুর্বল জায়গা তৈরি হয়ে গিয়েছিল, তদন্তের জায়গাটা খুব শক্ত ছিল না, কারণ ডেড বডিটা পুড়িয়ে দেওয়া হয়েছিল, ফলে জায়গাটা এমনি দুর্বল হয়ে গেছে। সিবিআইকে এই দুর্বল জায়গায় লড়াই করতে হয়েছে। যারা যা প্রমাণ পেয়েছে, যে সমস্ত ডিএনএ টেস্ট হয়েছে, সেই টেস্টের ভিত্তিতে তারা তাদের মতামত জানিয়েছে। কিন্তু আরও একটা দিক রয়েছে, সিবিআই কেন সেটা করেনি, আমার কাছে এটাও একটা প্রশ্ন, যেটা হচ্ছে এত দ্রুত এই ডেড বডিটা পোড়ানো হলো কেন, কে পুড়িয়েছে? এইটা যদি ঠিকঠাক তদন্ত করে তাহলে কিন্তু অনেক কিছু প্রমাণ হবে। সিবিআই ওটা করেনি কেন? কারা 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 এই ডেড বডিটাকে পুড়িয়ে ফেললো হুট করে? এই পশ্চিমবঙ্গের শাসক দলের কোন নেতাদের একেবারে শ্মশানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, ওড়ানোর পরে একেবারে ওয়েল ডান বলে বাড়ি চলে গেল? হু আর দে? এইখানে একটা প্রশ্ন কিন্তু থাকে, এবং আমি এই পয়েন্টে কিন্তু ডেফিনেটলি সিবিআই এর কাছে আমার প্রশ্ন আছে, আজ পর্যন্ত তোমরা তাদের জিজ্ঞাসাবাদ করনি কেন? এটা কিন্তু সিবিআই এর কাছে আমার প্রশ্ন। এটা আবার আমি বলছি ব্যক্তিগতভাবে, অনেক বাঙালির মতো আমারও এটা প্রশ্ন, যে ডেড বডি পুড়িয়ে ফেলার যে চক্রান্তের দিকটা, কনস্পিরেসি অ্যাঙ্গেলটাকে তুমি ঠিক মতো এক্সপ্লোর এখনো করোনি কেন? যদি করে থাকো বার করো, এই দিকটা কিন্তু তদন্ত করার দরকার আছে বলে আমি মনে করি। এটা আমি যেরকম দলের একজন ব্যক্তি, আমি তো সাধারণ মানুষেরও তো একজন পার্ট। মানুষ যা যা বলে সেগুলো এটা করা তো আমার কাজের মধ্যে পড়ে, সুতরাং সাধারণ মানুষেরই বক্তব্য সেটা করা উচিত। আর একটা বিষয়, 2021 সালে 2রা মের পরে এই যে এত পার্টি কর্মী আক্রান্ত হয়েছিল, তদন্ত হয়েছে, তদন্তের পরে
এখনো পর্যন্ত তেমন কি বলবো চোখে পড়ার মতো ঘটনা আমরা দেখিনি। এইখানে একটা প্রশ্ন আছে, চোখে পড়ার মতো ঘটনা সিবিআই করলো না কেন? হ্যাঁ, অনেক চার্জশিট জমা দিয়েছে। এখানে আবার অনেকেই বলেন আদালতের কথা বলেন না। আমার তো প্রশ্ন, আদালত এত মানে এটা দেরি করছে কেন? অনেক ইয়েতে জমা পড়েছে চার্জশিট, সেগুলো আদালতে পড়ে আছে কেন? এইবার তো প্রশ্ন আমার আদালতের কাছেও, যে আপনারা এত দেরি করে ঝুলিয়ে রেখেছেন কেন? আদালতের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে, তারপরেও বলবো এটা অতি দ্রুত বিচার করুন, মানুষ বিচার পাক। আদালত নিয়ে তো আমি সমালোচনা করব না, কিন্তু প্রশ্ন করার অধিকার ব্যক্তি হিসেবে আমার রয়েছে। যেমন আদালতে, আচ্ছা, ডিএ মামলার রায়টা একদিনও বেরোচ্ছে না কেন? আমার তো আদালতের কাছে প্রশ্ন, এতদিন ডিএ মামলার রায়টা বেরোচ্ছে না কেন? আদালতকেও তো প্রশ্ন করতে হবে। সুতরাং প্রশ্ন আমাদের সবাইকে করতে হবে, আয়নার সামনে সবাইকে দাঁড়াতে হবে, তাহলে প্রত্যেকে বুঝে যাবে কে কেমন। কিন্তু আবার আমি বলছি যে তুমি যে প্রশ্নগুলো করলে, একজন প্রাক্তন বিচারপতি এবং আমার দলের তিনি সাংসদ, আমার তার প্রতি যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। তার একটা বক্তব্যকেও কাউন্টার করার জন্য আমি কিন্তু কথা বলিনি। আমি তোমাকে আগে থেকেই বলে দিয়েছি, আবার আমি বলছি, তার বক্তব্য তার ব্যক্তিগত, আমার বক্তব্য তার কথার প্রেক্ষাপটে নয়। কিন্তু প্রশ্নগুলো যে উঠে এসছে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা তো যে কোনো জায়গায় হতেই পারে, সেই আলোচনাগুলো আমি করলাম।